নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 67 নাম্বার ক্লাস। তো আগেও আমাদের অনেক ক্লাস পেয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখককে। এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখক হচ্ছে শচীন তেন্ডুলকর, অপশান সি। তো প্লেইং ইট মাই ওয়ে এটি কিংবদন্তি এবং ক্রিকেটের বিখ্যাত ব্যক্তিত্ব শচীন তেন্ডুলকরের আত্মজীবনী। শচীন তেন্ডুলকর 24 বছর অসাধারণ খেলেছেন এবং 2013 সালে তিনি অবসর নিয়েছিলেন। এই বইতে শচীন 16 বছর বয়সে তার প্রথম টেস্ট ম্যাচ থেকে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি এবং চূড়ান্ত বিদায় পর্যন্ত তার যাত্রা সম্পর্কে লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটি কার লেখা? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো মনে রাখবে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটা হচ্ছে স্টিফেন হকিংসের লেখা বই, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন কে? অপশন হচ্ছে তরু দত্ত, রীতা ফারিয়া, নার্গিস দত্ত নাকি ডায়ানা হেডেন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন হচ্ছে রীতা ফারিয়া, অপশন বি। তো রীতা ফারিয়া প্রথম ভারতীয় যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। তিনি 1966 সালে খেতাব জিতেছিলেন। প্রথম এশীয় মহিলা হিসাবে খেতাব অর্জন করে তিনি ইতিহাস তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের রচয়িতাকে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা লিখেছেন হচ্ছে অমর্ত্য সেন, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো নোবেল জয়ী অমর্ত্য সেন ইনি হচ্ছে কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের রচয়িতা। নেক্সট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে যে এই অমর্ত্য সেন তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। কোন রেটে আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা দেয় অর্থাৎ ঋণ দেয়? তো এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, রেপো রেট। তো রেপো রেটে আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা ঋণ দেয়। তো রেপো রেট হলো যে হারে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক তহবিলের কোনো ঘাটতি হলে বাণিজ্যিক ব্যাংকগুলিকে অর্থ ঋণ দেয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রা কর্তৃপক্ষ দ্বারা রেপো রেট ব্যবহার করা হয়। আর মুদ্রাস্ফীতির সময় কেন্দ্রীয় ব্যাংক রেপো রেটের হার বৃদ্ধি করে দেয়, এটাও মনে রাখতে হবে। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে মুদ্রাস্ফীতির সময় ব্যাংক রেপো রেট বৃদ্ধি করে দেয়। পরের প্রশ্ন, জাতীয়করণের আগে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম আগে কী ছিল? তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগে নাম ছিল হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি। তো 1955 সালে জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়েছিল। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? তো ভালো করে মনে রাখবে যে পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে, অপশন ডি। তো পরিকল্পনা কমিশনের পরিবর্তে 2015 সালের 1 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি প্রস্তাবের মাধ্যমে নীতি আয়োগ গঠন করা হয়। অর্থাৎ পরিকল্পনা কমিশনের এখন বর্তমান নাম হচ্ছে নীতি আয়োগ। আর নীতি আয়োগ হচ্ছে 1 জানুয়ারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, নিচের কোনটিকে ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়? তো ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956-কে, অপশন এ। তো সরকার 1956 সালের শিল্পনীতির মাধ্যমে তার প্রথম শিল্পনীতি অর্থাৎ 1948 সালের নীতি সংশোধন করে। এটিকে ভারতের অর্থনৈতিক সংবিধান বা ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা রাজ্য পুঁজিবাদের বাইবেল হিসেবে গণ্য করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, কোন মূল্যের কাগজের নোট আরবিআই তৈরি করে না?
1 টাকা, 100 টাকা, 5 টাকা নাকি 500 টাকা। তো মনে রাখবে এখানে আরবিআই হচ্ছে শুধু 1 টাকার নোট হচ্ছে তৈরি করে না, বাকি যে সকল নোট আছে সবই আরবিআই তৈরি করে, কিন্তু 1 টাকার নোট বাদে আরবিআই সবই এখানে তৈরি করতে পারে। তো 1 টাকার নোটটি অর্থ মন্ত্রক জারি করে এবং তাতে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে এবং অন্যান্য নোটগুলিতে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর রয়েছে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কেমন হয়? এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে রাষ্ট্রপতি নির্বাচন হয় হচ্ছে একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন হয়। তো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত হন? তো ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত হন হচ্ছে 75 নম্বর সংবিধানের ধারা অনুযায়ী। তো সংবিধানের 75 নম্বর ধারায় 3টি বিষয়ের উল্লেখ আছে। এগুলো হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। আর রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় মন্ত্রীরা তাদের পদে অধিষ্ঠিত হন। মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। এই লাইনটার থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ? তো অ্যান্সার হবে লোকসভার কাছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখতে হবে তোমাদের। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী সর্বদা কী হবেন? লোকসভার সদস্য হবেন, রাজ্যসভার, নাকি যে কোনো কক্ষের সদস্য হতে পারেন, নাকি রাজ্যসভার প্রার্থীদের মনোনীত প্রার্থী হবেন? তো কোনটা অ্যান্সার হবে? তো এখানে মনে রাখবে প্রধানমন্ত্রী হচ্ছে তিনি যে কোনো কক্ষেরই সদস্য হতে পারেন, অর্থাৎ তিনি লোকসভার সদস্য হতে পারেন অথবা রাজ্যসভার সদস্য হতে পারেন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তিনি যে কোনো কক্ষেরই সদস্য হতে পারেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 86তম সংশোধনটি কত সালে করা হয়েছিল? তো 86তম সংশোধন, এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সংশোধন। তো এই সংশোধনটি করা হয়েছিল 2002 সালে, অপশন সি। তো এই সংবিধানের 86তম সংশোধনী আইন, যেটা 2002 সালে হয়েছিল, এটার অনুযায়ী সংবিধানের 21A নম্বর ধারাতে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয় এবং সংবিধানের 4A এবং 51A নং ধারাতে পিতামাতা এবং অভিভাবকদের জন্য 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদানকে 11তম মৌলিক কর্তব্য রূপে স্বীকৃতি প্রদান করা হয়। অর্থাৎ আমাদের যে মৌলিক কর্তব্য রয়েছে 11টি, সেই 11তম যে কর্তব্যটি রয়েছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ 86তম সংবিধান সংশোধনে যেটা করা হয়েছিল এটাই হচ্ছে 11তম মৌলিক কর্তব্য। নেক্সট প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকারটি সংবিধানের কোন অংশের সাথে যুক্ত রয়েছে? এটাও কিন্তু তোমাদের আগেও পড়ানো হয়েছে। তোমরা যারা এই ক্লাস কন্টিনিউ দেখো তারা অবশ্যই এটার অ্যান্সার করতে পারবে। তো বলে দেই, এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, পার্ট 12। তো বর্তমানে সম্পত্তির অধিকার অর্থাৎ রাইট টু প্রপার্টি আইনটি হচ্ছে সংবিধানের পার্ট 12-এ রয়েছে। তো 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয় এবং বর্তমানে এই অধিকারটি 300A নম্বর ধারাতে আইনগত অধিকার হিসাবে রয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকাটি গ্রহণ করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং এটা বারবার রিপিট হয় প্রশ্নটা। তো ভারতীয় গণপরিষদ হচ্ছে 22শে জুলাই 1947 সালে জাতীয় পতাকাটি গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, রিহান্দ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি অন্ধ্রপ্রদেশে? তো কোনটা অ্যান্সার হবে? তো মনে রাখবে রিহান্দ পরিকল্পনা এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রিহান্দ নদী উপত্যকা প্রকল্পটি উত্তরপ্রদেশে রয়েছে। এটি রিহান্দ নদীর উপর অবস্থিত, যেটি সোন নদীর একটি উপনদী। তো এটি গোবিন্দ বল্লভ পন্থ সাগর নামেও পরিচিত, এটা মনে রাখবে, পরীক্ষায় আসে। তো রিহান্দের বদলে তো এখানে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, গোবিন্দ বল্লভ পন্থ সাগর এই নামটাও দিয়ে দিতে পারে। তো এটাও মনে রাখবে যে রিহান্দ বাঁধকে হচ্ছে
গোবিন্দ বল্লভ পন্থ সাগর নামেও পরিচিত, যা আয়তন অনুসারে সঞ্চিত জলের পরিমাণের ভিত্তিতে ভারতের বৃহত্তম বাঁধ। নেক্সট প্রশ্ন, দইচি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দইচি অর্থাৎ দাচিগাম ন্যাশনাল পার্ক। দইচি বা দাচিগাম এটা দুটো নামেই ডাকা হয়। তো দইচি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, জম্মু কাশ্মীরে হচ্ছে দইচি বা দাচিগাম ন্যাশনাল পার্কটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, তামাক গবেষণা কেন্দ্রটি হচ্ছে রাজামন্দ্রিতে অবস্থিত, অপশন এ। এর সাথে সাথে মনে রাখবে, কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্রটি 1947 সালে প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা স্বাধীন ভারতের কততম জনগণনা ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2011 সালে যে জনগণনা হয়েছিল সেখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসেই প্রতিবারই, সব যে কোনো পরীক্ষাতেই প্রতিবারই 2011 সালে যে জনগণনা এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসবেই। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে যে 2011 সালে যে জনগণনাটা হয়েছিল সেটা হচ্ছে স্বাধীন ভারতের 7ম জনগণনা ছিল, অপশন বি। নেক্সট প্রশ্ন, গরুমারা অভয়ারণ্য এটা কোন নদীর তীরে অবস্থিত? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, গরুমারা অভয়ারণ্য এটা হচ্ছে জলঢাকা নদীর তীরে অবস্থিত, অপশন বি। তো পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান এবং 15টি অভয়ারণ্য বর্তমান। 9তম অভয়ারণ্যটি হচ্ছে জলপাইগুড়ি জেলার পাখি বিতান অভয়ারণ্য। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন শ্রেণীর অরণ্য সবথেকে বেশি দেখতে পাওয়া যায়? তো এটা আমাদের রাজ্যের প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট। তো মনে রাখবে, পশ্চিমবঙ্গে হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী শ্রেণীর অরণ্য সবথেকে বেশি দেখা যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের সবথেকে বেশি জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে উত্তর 24 পরগনা জেলায়, অপশন এ। পরের প্রশ্ন, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস এটা কোথায় অবস্থিত? কোয়েম্বাটুর, বারাণসী, কাপুরথালা নাকি চেন্নাইতে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস এটা হচ্ছে বারাণসীতে অবস্থিত, অপশন বি। তো ভারতের বারাণসীতে অবস্থিত ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক হলো ভারতীয় রেলের মালিকাধীন একটি উৎপাদন ইউনিট, যা ডিজেল বৈদ্যুতিক লোকোমোটিভ এবং এর অতিরিক্ত যন্ত্রাংশ তৈরি করে। পরের প্রশ্ন, ব্রেক অফ মনসুন ঘটে কখন? বর্ষাকালে, শরৎকালে, শীতকালে নাকি বসন্তকালে? তো ব্রেক অফ মনসুন ঘটে হচ্ছে বর্ষাকালে, অপশন এ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে যুক্ত নয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সারনাথ, বোধগয়া, কুশিনগর এগুলো সবই হচ্ছে গৌতম বুদ্ধের সাথে যুক্ত ওই জায়গাগুলো, কিন্তু পাবাপুরি এটা গৌতম বুদ্ধের সাথে যুক্ত নয়, এটা হচ্ছে মহাবীর সাথে যুক্ত। তো জৈন ধর্মের প্রবর্তক মহাবীর যে মুক্তির স্থান হচ্ছে পাবাপুরি। পাবাপুরি বিহারের নালন্দা জেলায় অবস্থিত। আর পাবাপুরি জৈন ধর্মে একটি পবিত্র স্থান, কারণ এটি মহাবীরজির শ্মশান এলাকা ছিল, অর্থাৎ এখানে তার মৃত্যু হয়েছিল পাবাপুরিতে। নেক্সট প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে? তো এটা কম বেশি তোমরা সবাই পারবে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সূর্য সিদ্ধান্তের লেখক হচ্ছে আর্যভট্ট, অপশন এ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি নতুন উপাদান গোপুরাম কাদের দ্বারা এটা সূচিত হয়েছিল? তো দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি উপাদান ইউজ করা হতো যে গোপুরম নামে। তো এটা কাদের দ্বারা সূচিত হয়েছিল, অর্থাৎ কাদের দ্বারা এটা তৈরি করা হয়েছিল? চোল, পল্লব, চালুক্য নাকি চেরা? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চোল। তো চোল রাজাদের দ্বারা এই গোপুরমটি সূচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন হচ্ছে নজম-উদ-দৌলা, অপশান সি। তো 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে রবার্ট ক্লাইভকে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার দেওয়ানি প্রদান করেছিলেন, এবং সেই সময়
বাংলার নবাব ছিলেন হচ্ছে নজম উদ্দৌলা, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা তো খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো লাইভ কমেন্টে করতে থাকো, তাহলে তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন নতুন মনে হয় তাহলে সেগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, তাহলে তোমাদের নেক্সটে রিভাইজ দিতে খুব সুবিধা হবে। তো পরের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের শাসককে কুশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল প্রথমবার? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, আওয়াধ। পরের প্রশ্ন, পরে দেখো, সাতারা হচ্ছে 1848 সালে, এরপরে সম্বলপুর, জয়পুর, ভগৎ, উদয়পুর, ঝাঁসি, নাগপুর ইত্যাদি রাজ্যগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগ করে অধিগ্রহণ করে নিয়েছিল। পরের প্রশ্ন, দ্য রোড এহেড এই বইটি কে লিখেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা বই। তো দ্য রোড এহেড এই বইটি লিখেছিলেন হচ্ছে বিল গেটস, অপশন বি। পরের প্রশ্ন, লঘু সালফিউরিক অ্যাসিড একটি কি ধরনের দ্রবণ? প্রকৃত দ্রবণ, কলয়েড, সাসপেনশন নাকি কোনোটি নয়? তো মনে রাখবেন, লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি প্রকৃত দ্রবণ, অপশন এ। তো কলয়েড হচ্ছে সলিউশন এবং সাসপেনশনের মধ্যবর্তী একটি অবস্থা। এটিতে 2 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে আকারের কণা বর্তমান থাকে। একটি কলয়েড সহজেই খালি চোখে দেখা যায়। নেক্সট প্রশ্ন, সেক্স ক্রোমোজোমের অপর নাম কি? অপশন হচ্ছে সেন্ট্রোজোম, অ্যালোজোম, ডিপ্লোজোম নাকি এর কোনোটি নয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যালোজোম। তো সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোম বা হেটারো ক্রোমোজোমও বলা হয়। মানুষের মোট 46টি ক্রোমোজোমের মধ্যে 2টি ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে 2টি ক্রোমোজোমের 2টি এক্স ক্রোমোজোম এবং পুরুষদের 2টি সেক্স ক্রোমোজোমের একটি হলো এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই। নেক্সট প্রশ্ন, রসায়নবিদ্যায় অষ্টক সূত্রের প্রবর্তন করেন কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। অষ্টক সূত্র এটা তোমরা অনেকেই পড়েছো, তো যারা পড়েছো এটা অ্যান্সার তোমরা লাইভ কমেন্টে করতে থাকো। তো মনে রাখবে যে রসায়নবিদ্যায় অষ্টক সূত্রের প্রবর্তন করেছিলেন হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড, অপশন বি। তো 1865 সালে ব্রিটিশ রসায়নবিদ জন নিউল্যান্ডস অষ্টক সূত্র তৈরি করেন। এই সূত্র অনুসারে যদি মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজনের হিসাবে সাজানো হয়, তবে 7টি মৌলের ব্যবধানে তারা অনুরূপ রাসায়নিক এবং ভৌতিক বৈশিষ্ট্য পুনরাবৃত্তি করে। যেটা খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে এই স্টেটমেন্টটা। নেক্সট প্রশ্ন, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কিসের জন্য? এটা তো অ্যান্সার পারবে, সোজা প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে বাতাসে পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য হচ্ছে ঘরের উপরে ভেন্টিলেটর দেওয়া থাকে। পরের প্রশ্ন, পিক্রিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, রিপিট হয় বারবার। তো পিক্রিক অ্যাসিড তৈরিতে যে অ্যাসিডটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অপশন এ। তো পিক্রিক অ্যাসিড একটি জৈব যৌগ, এর ইউপ্যাক নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। আর গ্রিক শব্দ পিকোরাস থেকে পিক্রিক শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে তিক্ত। তিক্ত স্বাদের কারণেই এই নামকরণ করা হয়। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কী? জল শোষণ, আলোক শোষণ, কার্বন ডাইঅক্সাইড শোষণ নাকি আলোক শোষণ এবং জলের ফটোলাইসিস? তো সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা হচ্ছে আলোক শোষণ এবং জলের ফটোলাইসিস করানো, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো সালোক সংশ্লেষে ক্লোরোফিল প্রধান রঞ্জক হিসেবে কাজ করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড এবং জলকে কার্বোহাইড্রেট এবং অক্সিজেনে রূপান্তর করতে আলোক শক্তি শোষণ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি এমন একটি রূপে রূপান্তরিত হয় যা উদ্ভিদ এবং তাদের খাদক প্রাণী দ্বারা ব্যবহৃত হয়ে খাদ্য শৃঙ্খলশূলের ভিত্তি গঠন করে। পরের প্রশ্ন,
তো গরবা নাচ হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রচলিত? এই প্রশ্নটা তো বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো গরবা নাচ হচ্ছে, মনে রাখবে, এটা গুজরাট রাজ্যের একটি লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে আলিপুর বোমা মামলার সাথে জড়িত ছিলেন? এটা তো তোমাদের আগেও পড়ানো হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আলিপুর বোমা মামলার সাথে জড়িত ছিলেন হচ্ছে অরবিন্দ ঘোষ, অপশান ডি। তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে অরবিন্দ ঘোষ একটি বই লিখেছিলেন, খুবই ইম্পর্টেন্ট। তো সেই বইটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতে, বিজ্ঞানের আবিষ্কারের জন্য, ডাক্তারি বিদ্যায়, নাকি খেলাধুলায়? তো মনে রাখবে কলিঙ্গ পুরস্কার দেওয়া হচ্ছে বিজ্ঞানের আবিষ্কারের জন্য। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো বিজ্ঞানের জনপ্রিয়করণের উদ্দেশ্যে দেওয়া হয় ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার। এটি হলো ইউনেস্কোর প্রাচীনতম পুরস্কার। এটি 1951 সালে ভারতে কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং সভাপতি বিজয়ানন্দ পট্টনায়কের অনুদানের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এখানে মনে রাখার বিষয় হচ্ছে, মনে রাখবে যে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের উপরে, আর এটা দেওয়া শুরু হয়েছিল 1951 সাল থেকে, আর এটা প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বিজয়ানন্দ পট্টনায়ক। এই 3টে পয়েন্ট ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।